এই জন্য আর কি। আচ্ছা সমস্যা, আপনি প্রেজেন্ট করেন। জি ম্যাম ঠিক আছে। ম্যাম এই যে এইটা তো তাই না? হ্যাঁ ফার্স্ট পেমেন্ট এখন ম্যাম জি আমি কি দিব ম্যাম না হ্যাঁ অবশ্যই রাইট ফার্স্ট করব? পেমেন্ট। স্পেলিং মিস্টেক। সরি ম্যাম ওই যে বাংলা লিখেছিলাম তো ওইখানে হচ্ছে বাংলা ক্লিক করা ছিল। ওকে দেখেন একটু, এই অ্যাকাউন্ট গুলো করার আগে আমাদেরকে অলওয়েজ কি মাইন্ডে রাখতে হয় যে এদের টার্মস কন্ডিশন কি, এরা কিভাবে কাজ করে, একটু যদি মনোযোগ দিয়ে দেখে আসি, আগে যদি ঘুরে আসেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা যাই হোক, এখানে একটা ছোট্ট করে সে বলেছে যে তুমি এখানে অ্যাকাউন্ট করতে পারবা, এই মাইক্রো ওয়ার্কার্স জেনুইন অ্যাকাউন্ট নেয়, আর এই অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মে তুমি অ্যাকাউন্ট করতে পারবা কি শর্তে, যে তোমার শুধুমাত্র একটা অ্যাকাউন্টই থাকবে এবং সেই অ্যাকাউন্টটা হবে পার পারসন, মানে তোমার একটা অ্যাকাউন্ট পার আইপি, যে আইপিতে কাজ করছো সেই আইপিতে শুধু তোমারই অ্যাকাউন্ট আছে এবং পার কম্পিউটার, তোমার কম্পিউটারে অন্য কোনো মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট থাকবে না, বা তুমি করার পরে অন্য কেউ করতে পারবে না। যদি করলে কি হবে, ওই অ্যাকাউন্ট তো টার্মিনেশন খাবে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টও টার্মিনেশন খাবে, এমনকি সব অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান করে দিবে। ক্লিয়ার? আচ্ছা জি ওকে ঠিক আছে, এখন নিচে আসেন। বার্থ ডেট অফ বার্থ, না এটা অপশনাল তো। অপশনে এই কোম্পানি প্রয়োজন নেই, মিডল নেম কোম্পানি দরকার নেই। বার্থ ডেট হচ্ছে আচ্ছা আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড যে ডেট আছে সেটা দিবেন, এবং এখানে কিন্তু ফরম্যাট দিয়ে দিয়েছে, ফরম্যাট অনুযায়ী দেন। অনেকের রিয়েল বার্থ ডেট একরকম আর কার্ডে থাকে আরেক রকম, তাই না? জি ওইটা জি আপনার কার্ডে যেটা আছে সেটা দিবেন। হ্যাঁ আচ্ছা, আর ফরম্যাটটা ঠিক হয়নি, আগে হবে মাস, এরপরে হচ্ছে, ঠিক আছে জি ম্যাম সেটাই দিয়েছি। জি আচ্ছা ম্যাম সেটাই দিয়েছি। আচ্ছা, আর ওই হাইফেনটাকেও তুলে দিয়ে স্ল্যাশ দেন। ইমেল আইডি, আর সব সময় আপনি যে ইমেল আইডি ইউজ করেন সেটা, মানে এখানে কিন্তু অনেক আসবে, এসএমএস আসতে পারে। জি ম্যাম ঠিক আছে। ওকে, পাসওয়ার্ড এমন একটা দেখেন ঠিক আছে কিনা। জি ম্যাম ঠিক আছে। জি ম্যাম ঠিক আছে। পাসওয়ার্ড হবে 8 থেকে 20, মানে 8 to 20 ক্যারেক্টারের মধ্যে হবে। চারটা রুলস মানবেন, সেখানে কি আপার লেটার মানে এবিসিডি বড় হাতের, এবিসিডি ছোট হাতের, নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার, এই চারটার কম্বিনেশনে হবে, মিনিমাম 3টা থাকতে হবে। এখন আপনি কম্বিনেশনে করেন, আর আমি বলবো যে আপনি মেইল, ফেসবুক, আমি যেটা করি আমার সবকিছুর পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড। সো জি ম্যাম আমারও মানে যতগুলো অ্যাকাউন্ট খুলছি মিঠুন সবগুলোতে একই রকম দিয়েছি। কারণ হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ আবার ম্যাম এটাই আবার অনেক কিন্তু ভয়েরও সম্ভাবনা থাকে, যদি কেউ জানে একটা তাহলে কিন্তু তাহলে সব শেষ। ওকে ঠিক আছে, অবশ্য ডায়েরিতে নোট ডাউন করে রাখছি ভুলে যাই তো এইজন্য। ওই ডায়েরি যাতে কেউ না দেখে। সমস্যা নেই ম্যাম অ্যাকাউন্ট তো বাসা লোক দেখলেই বা কি। পাসওয়ার্ড সেট করে। আচ্ছা আমি আমার মতো সেট করি। ম্যাম সেট করছি। আচ্ছা নিচে আসেন,
মেইলিং অ্যাড্রেস আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেন। আচ্ছা, পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডে আছে। খুলনাটা দেই, হ্যাঁ? ভিলেজ এটা প্রয়োজন নেই, ভিলেজ টিলেজ লেখার দরকার নেই, জাস্ট আচ্ছা, হচ্ছে তাহলে কি দিব? যেমন আমি খুলনা এটা আমি কি দিয়েছি যে আমার হোমে অ্যাড্রেস, যেহেতু আমি ঢাকার অ্যাড্রেস দিয়েছি এইভাবে যে 107/B আমার বাসার নাম্বার যেটা 107/B ইস্ট শেওড়াপাড়া, আচ্ছা, ইস্ট শেওড়াপাড়া পর্যন্ত এখানে দিয়েছি। এরপরে জিপ কোড মানে এই মিরপুরের জিপ কোড, সিটি কি মিরপুর, স্টেট ঢাকা, কান্ট্রি পিছন থেকে আসেন আপনার জন্য সুবিধা হবে, নিচে আসেন একটু স্ক্রল করে, হ্যাঁ কান্ট্রি অফ রেসিডেন্স ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এটা কি হবে বাংলাদেশ, স্টেট বা রিজিয়ন ঢাকা, ঢাকা দিব ম্যাম? হ্যাঁ সিটি কোন সিটিতে আছেন আপনি, এখন খুলনাতে আছেন? জি ম্যাম, খুলনাতে আছি। তাহলে স্টেট তো ঢাকা হবে না, খুলনা হবে। আচ্ছা, আমি হচ্ছে আপনি যেটা বললেন আইডি কার্ডের অনুযায়ী, তো আইডি কার্ডে হচ্ছে খুলনার অ্যাড্রেস দেওয়া, আর আমি তো ঢাকাতে জাস্ট জবের খাতিরে থাকি, সেজন্য এখন তাহলে কি আমি খুলনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিব, যেহেতু আমার খুলনা পার্মানেন্ট? মেইলিং অ্যাড্রেস হচ্ছে আপনাকে মানে চিঠি পাঠালে যাতে আপনি পান, খুলনাই দেন, আচ্ছা, তাহলে খুলনাটাই দিই। খুলনাই দেন, হ্যাঁ। আচ্ছা অ্যাড্রেস এখানে দেওয়ার পর উপরে উপরে একটা আমি কি তাহলে ফুল অ্যাড্রেসটা দিব, মানে যেভাবে আমাদের আচ্ছা আপনি অ্যাড্রেসে লিখেন সবকিছু আপনি আসে? লিখেন আপনি লিখেন, হ্যাঁ চিঠি যেভাবে আসে ওইভাবে লিখেন, আমি পরে বলে দিচ্ছি। জিপ কোড ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ জি। ডিস্ট্রিক্ট খুলনা কাটেন, আচ্ছা, কাটছি। পিএস এগুলো সব কাটেন, ওলমা জোলমা না জোলমা, হ্যাঁ একদম জলমা। জোলমা, ফার্স্টে চলে যান, ফার্স্টে চলে যান, ওকে। কৃষ্ণনগর, কৃষ্ণনগরের কে এর আগে যা আছে সব কাটেন, এটা কেটে দেব? সব কেটে দেন, ব্যাক স্পেস ডিলিটে প্রেস করেন, ডিলিট, ওকে ঠিক আছে। কৃষ্ণনগর, হ্যাঁ জমলার আগ পর্যন্ত, কৃষ্ণনগরের পর পর্যন্ত যা আছে কাটেন, মানে পোস্ট কেটে দেন, ওকে একটা স্পেস দেন, জমলা, হ্যাঁ ওকে গুড, জলমা। আচ্ছা জলমা, হ্যাঁ ঠিক আছে। ভাটিয়াঘাটা, ওকে, কমার পরে কি আছে, ডিস্ট্রিক্ট খুলনা, এগুলো সব কেটে দেন, খুলনা তো আপনি নিচে দিয়েছেন, আর দেওয়ার কি দরকার, ওকে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে সব ঠিক আছে। ইউর কান্ট্রি ক্যান নট বি চেঞ্জড লেটার, এই দেখেন আপনি কান্ট্রি যদি এখানে দেন এরপরে কিন্তু চেঞ্জ করা যাবে না, সো মিস্টার রাহিমা সে তো, না না আপনার কথা বলি না, আরেকটা স্টুডেন্ট আছে সে তো বাংলাদেশ, মানে বাংলাদেশ ক্লিক করতে গিয়ে দেখেন বাংলাদেশে ক্লিক, এটা ড্রপ ডাউনটাতে ক্লিক করেন, সেই বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট না করে যে বাংলাদেশের ও আছে না বাহামাস, এটা দিয়ে দিছি, বাহারাইন, এই যে এখন এটা এখন চেঞ্জ করা যায় না, আমি যতই বলি আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারবেন না, সে এখন বলে ম্যাডাম এটা কেমনে চেঞ্জ করব, না পারতে তাকে পরে বসে, আচ্ছা ঠিক আছে আপনি সাপোর্টে যান, সাপোর্টে গিয়ে তাকে মানে সে আমাকে কি বলে এটাকে এনিডেস দিল, আমি পরে সাপোর্টে গিয়ে মেইল করলাম, অ্যাটলিস্ট সে তো শান্তি পেয়েছে যে সাপোর্ট গিয়ে, আবার গতকালকে বলতেছে ম্যাডাম কোনো তো রিপোর্ট আসলো না,
এবার আমি হচ্ছে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে ভালো করে দরকার স্পেলিং গুলো পড়ে নেই, অনেক সময় মানে মিস্টেক হয়ে যায়, তো হয়ে যায়। ভালো করে দেখি, ওভারচেক করি বারবার যেন আচ্ছা, মিসিং না হয়। এমপ্লয়ার জি সাবস্ক্রিপশন টিক মার্ক দিয়ে রাখেন, নিউজলেটার এপি অ্যাড্রেস এখানে টিক মার্ক দিলে হবে কি যে নতুন কোনো জি এমপ্লয়ি সাবস্ক্রাইব করলো কিনা আপনি সেটা জানতে পারবেন। আর ওয়ার্কার সাবস্ক্রিপশন মানে নতুন কোনো ওয়ার্কার আসলো কিনা আপনাকে তখন ইমেল করে নোটিফিকেশন জানাবে। ওকে, দেখেন আচ্ছা, সব মানে ঠিক আছে বোথ কিনা। বোথ ক্লিক করবো ম্যাম? বোথ ক্লিক করেছে, হ্যাঁ ঠিক আছে, মানে দুটোই? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আগে দেখেন সব ঠিক আছে কিনা, তাহলে সাবমিট হ্যাঁ করে দেন। ম্যাম, এখানে আরেকটা জিনিস দিব, আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে দিয়ে দিব? না দরকার নেই, আসলে আপনাকে কেউ ওইভাবে চিঠি পাঠাবে না, কারণ এখন তো ডিজিটাল যুগ, সবাই মেইলই করবে। এটা সেটাই, জাস্ট ওই যে বলে না, ইমেইলে পাঠাই দিবে। হ্যাঁ ওই কি যেন বলে, আতিথ্য না, মানে এটা হচ্ছে কথাটা যেন কি বলে না। হোল্ডিং নাম্বারটা দিয়ে দেন, আমরা সবাই বেড়ে যাবো। আচ্ছা দেওয়া যাবে না, নিচে আর সমস্যা নেই, আমাকে এখানে মেইল মেইল আছে না, মেইলে একটা মেইল করে দিবেন, আমি উই আর কামিং, ঠিক আছে? ওকে, এতটুকুই, সব ঠিক আছে। স্পেলিং টেস্পেলিং দেখে নেন। জি ম্যাম ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে ঠিক আছে নিচে ম্যাম। সাবমিট করে দেন, সাবমিট। আচ্ছা বিসমিল্লাহ। যে আইপি ইজন্ট ইউনিক এটা বলতেছে, গতদিনও একটু প্রবলেম হয়েছিল ম্যাম, এখন খুলতে চাই। আপনি কি ব্রডব্যান্ডের লাইন ইউজ করছেন? হ্যাঁ, ওয়াইফাই। বুঝতে পেরেছি, ব্রডব্যান্ডের লাইন। এখন যার থেকে লাইন নিয়েছেন সে হয়তো বা আপনি এক কাজ করেন, মোবাইলে microworkers.com এ ঢুকেন, এটা একটা ট্রিক্স। মোবাইলে? আচ্ছা। ট্রিক্স আর কি, আপনি এটা কেটে দেন, কাটেন। কেটে দিব? শেয়ার কেটে দিব? না, শেয়ার রাখেন, আপনি ওই সাইটটাকে কেটে দেন, সব কাটেন। হ্যাঁ সাইট কাটেন, সব কেটে দেব? কাটেন। আচ্ছা। প্লাস মাইক্রো, আবার নতুন ট্যাবে গিয়ে microworkers.com লিখেন। মাইক্রো ওয়ার্কার্স একসাথে, ওয়ার্কার্স এটা এটা হ্যাঁ এটাতে দেখেন, ব্যাকে যান, ব্যাক, microworkers.com লিংকে লেখেন, এখানে লেখার কি আছে? এটা তো ম্যাম হ্যাঁ নাকি ফার্স্টেরটা ক্লিক মাইক্রো করেন, ওয়ার্কার্স? ফার্স্টেরটাই ক্লিক করেন, টেমপ্লেটস, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে, বসে থাকেন। এখন আপনি একটু কষ্ট করে মোবাইলে যান, মোবাইলে ক্রোম ব্রাউজার, মোবাইলের ব্রাউজারে গিয়ে microworkers.com এই যে দেখেন www.microworkers.com কিভাবে লিখেছে দেখেছেন লিংকে? আচ্ছা, এইভাবে লিখবো লিংকে, মানে এই সার্চ সার্চ অপশনে? হ্যাঁ, কোথায় আপনার মাউস কোথায় আমি দেখি না। এই যে হ্যাঁ এটাতে এটা, ম্যাম? হ্যাঁ এটা হচ্ছে মোবাইলে লিখে ইনফরমেশন গুলো সব দিয়ে লগইন করেন, লগইন করব? মানে রেজিস্ট্রেশন করেন। আচ্ছা। এটা হচ্ছে ট্রিক্স, দেখেন হলে হতেও পারে, কারণ মোবাইলটা তো আলাদা ডিভাইস না। ও আচ্ছা, জি আমি দেখতেছি মাইক্রো ওয়ার্কার্স। কি একটা ঝামেলা, এটা তো আসলে ঝামেলা, কিন্তু এটা এখানে দেখেন। কি সুন্দর এখানে করব। ম্যাম তাহলে কি ফোনেও সেম ওয়েতে কমপ্লিট করব? সেম ওয়েতে যা যা লিখেছেন সব ঠিক থাকবে। আচ্ছা জি। কমপ্লিট হলে বলবেন, ঠিক আছে? না ম্যাম, আমার তো ডেটা নাই, ডেটা অনেকদিন কিনি না হয়। তাহলে
আপনি এক কাজ আমি করেন, নেক্সট উইকে ট্রাই করব ডেটা কিনে। হ্যাঁ আপনি বেশি না ধরেন এই অ্যাকাউন্টটা কমপ্লিট হতে যতটুকু আচ্ছা আচ্ছা 20-25 এমবি কিনে আচ্ছা তারপরে ট্রাই করেন, আশা করি হয়ে যাবে। আর হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, আপনি তখন কম্পিউটার দিয়ে অ্যাক্টিভ হতে পারবেন। আম, আচ্ছা ম্যাম ঠিক আছে, তাহলে আমি ডেটা দিয়ে ট্রাই করে দেখি, প্রবলেম হলে আমি ইনশাআল্লাহ আপনাকে ইনফর্ম করব। আচ্ছা ওকে তাহলে আমি অফ করে দিলাম ম্যাম। ঠিক আছে। ওকে সবাই চুপচাপ কেন? আমাদের মনে হয় কয়েকটা টুলস বাকি ছিল। চলো ওকে, আমরা তাহলে দেখি টুলস চলে যাই। কি কি টুলস বাকি ছিল? আমরা রোটেট আচ্ছা একটা ডকুমেন্ট নিয়ে নেই। লাস্ট কত পর্যন্ত হয়েছিল? টুলস কোন টুলস পর্যন্ত করেছিল? মনে হয় হোয়াইট টুলের আগ পর্যন্ত না, হোয়াইট টুল দেখানো হয়েছিল। ওকে এখানে এই টুলটা কমপ্লিট। এখানে এসে আচ্ছা আমরা হোয়াইট টুল দেখছিলাম, হোয়াইট টুল দেখা হয়েছিল রাইট? হোয়াইট টুল দিয়ে আমরা কিভাবে স্ট্রোককে অ্যাড করি সেটা দেখেছিলাম। এটা টুলের উপরটা দেখছিলাম না। হুম হোয়াইট টুল থেকে দেখাই দেয়। আপনি যদি কোনো একটা
শেপ নেন, আমি স্ট্রোক দিয়ে কি করলাম, একটা শেপ নিলাম, নেওয়ার পর স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই, কিছুটা বাড়ালো। তো এই হোয়াইট টুলের কাজ হচ্ছে স্ট্রোকের যে কোনো পার্টি পাক না কেন, স্ট্রোকের উপরে গেলে সে অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখেন আমি যেখানটায় যাচ্ছি সেখানটায় এক একটা অ্যাঙ্কর পয়েন্ট কি হচ্ছে, অ্যাড হচ্ছে। যখন এর কাছাকাছি, দূরে থাকলে আবার হচ্ছে না, এই শেপটার ভিতরে গেলেই হচ্ছে, আপনি যেখানে ধরে টানবেন তখন এটার হোয়াইট কি হবে, বাড়াতে পারবেন। জাস্ট ধরে বাইরের দিকে টানবেন, আর যদি এভাবে ভিতরের দিকে ধাক্কা দেন তাহলে কি হবে, ছোট হয়ে আসবে। বাইরের দিকে টানলে বড় হবে, আর ভিতরের দিকে টানলে ছোট হবে। বাইরের দিকে টানলে কি হবে, বড় হয়ে আসবে, আর যদি ভিতরের দিকে দেন তাহলে একদম ছোট হয়ে আসবে। তো আপনি এখান থেকে কি করতে পারেন, যে কোনো কিছু মডিফাই করতে পারেন, জুম ইন জুম আউট করে মডিফাই করতে পারেন। এরকম কোন একটা ডিজাইন করার পর এখন মনে হলো যে এইটাকে আপনি কি করতে চান, স্ট্রোকে রাখতে চান। স্ট্রোকের পার্টটাকে আমরা কি করব, যে এই হোয়াইট প্রোফাইলে যাব, যাওয়ার পর স্ট্রোকটাকে টেনে, স্ট্রোক অন করি, এটাকে অন করি, এই যে বাম পাশে অ্যাড টু প্রোফাইলস এখানে ক্লিক করে, যে দেখেন আগের দিনের আপনাদেরকে দেখানো হয়েছিল এই দুইটাই কিন্তু অ্যাড করা আছে। আমি যদি আজকে এটাকে অ্যাড করতে চাই, সাপোজ আপনি কোনো প্যাটার্ন ডিজাইন করছেন, তো প্যাটার্ন ডিজাইন করার সময় আপনি একটা প্যাটার্ন কি করলেন, অ্যাড করলেন, প্যাটার্নটাকে স্ট্রোকে নিয়ে আসতে চাচ্ছেন, সেই প্যাটার্নটাকে আমরা কি করলাম, যে সাপোজ আপনি এরকম একটা কিছু ডিজাইন করলেন, একটু বড় করে দিই, জুম করি। তো এটাকে আমি হোয়াইট টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে যদি বাইরের দিকে টানি তাহলে কি হবে, বড় হবে, যদি আমি ভিতরের দিকে নিই তাহলে ছোট হবে। সেম এই পয়েন্টটাকে আমি বাইরের দিকে টানলাম, এরকম একটা অপশন হলো। অথবা আপনি একটু বললেন যে এই পয়েন্টটাকে আমি আরেকটু রাউন্ড করতে চাই, এই পয়েন্টটাকে আমি আরেকটু চিকন করতে চাই, অথবা এই পয়েন্টটাকে আমি আরেকটু বাড়িয়ে দিতে চাই, এই পয়েন্টটাকে আরেকটু হালকা এভাবে চিকন রাখতে চাই, যে এই পয়েন্টটাকে আমি একটু এই ডিজাইনটা আমি করতে চাচ্ছি, যে আমি এই ডিজাইনটা রাখলাম, এবং পরবর্তীতে আমার এই ডিজাইনটা কি হবে, কোথাও প্রয়োজন হতে পারে, আমি এটাকে অ্যাড করে রাখবো কোথাও, স্ট্রোকে এখানে এসে এই যে অ্যাড টু প্রোফাইলস এখানে ক্লিক করব, নাম দিয়ে ওকেতে প্রেস করলে তখন এই প্রোফাইলে অ্যাড হয়ে থাকবে এটা। তো হোয়াইট টুল দিয়ে আপনি যে কোনো শেপকে, সাপোজ আমি এখান থেকে যদি একটা ইলেক্ট টুল নিই, অবশ্যই স্ট্রোকে কাজ করবে, ও কিন্তু স্ট্রোক ছাড়া কাজ করবে না। হোয়াইট টুলটা সিলেক্ট করি, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই বোঝার সুবিধার জন্য। এখানে এসে আপনি যদি এই পয়েন্টটাকে ধরে টানেন তাহলে এটা বড় হবে, এই পয়েন্টটাকে আপনি চাইলেন কি না বড় করে একদম ছোট করে দেওয়ার জন্য, এই পয়েন্টটাকে আর একটু হালকা বাড়ানোর জন্য যে একটু হেলদি থাকবে, অথবা ধরেন এই পয়েন্টটাকে আপনি আরেকটু কি করতে চাইলেন, বাইরের দিকে এভাবে নিয়ে আসতে চাইলেন, এখানে এসে একটা ব্রেক হলো, একটা ডিজাইন আপনি এভাবে করতে চাইলেন। একটা শেপ নেই, ফিল কালার অন করে দিই, আমি এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পর এখন ওয়াইডের নিচে কি আছে, র্যাপ টুল। র্যাপ টুল কি বলছে দেখি, র্যাপ টুল বলছে আপনি এই যে এই শেপটার চারপাশের যে বর্ডার দেখা যাচ্ছে
শেপটার চারপাশে যে বর্ডার, যে ব্ল্যাক কালারটা দিলে, ব্ল্যাক না, আমি হচ্ছে ইয়েলো কালার দিই, ইয়েলো কালার দিয়ে বাড়ি দিই। এই যে ইয়েলো কালার দেখা যাচ্ছে, ইয়েলো কালারের মধ্যে এই যে ব্লু কালারটা, এটাকে বলা হয় বেজ লাইন। এই যে একটা লাইনের মতো দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলি? বেজ লাইন। তো র‍্যাপ টুল বা এই যে এখানে যত টুলস আছে সবাই হচ্ছে এই বেজ লাইনের উপরে কাজ করবে। র‍্যাপ টুল হচ্ছে আমরা যখন কোনো ডিজাইনকে বা কোনো প্যাক, কি বলে, গিফটকে র্যাপিং করি না, র্যাপ কাগজ দিয়ে র্যাপিং করার সময় একটু কি এবড়ো থেবড়ো হয়ে থাকে, আপনি চাইলে এই শেপটাকে তখন র্যাপ করতে পারেন। জাস্ট আসবেন, ক্লিক করবেন, যে ভিতরের দিকে নিতে চাইলে এভাবে আসবে, আর বাহিরের দিকে নিতে চাইলে ভিতরের দিকে টানবেন, বাইরের দিকে নিতে চাইলে উপরের দিকে র্যাপ করে আমরা কি করতে পারি? এটাকে মুভ করাতে পারি। ও হচ্ছে বেজ লাইন নিয়ে কাজ করে, টোটালটা বেজ লাইন নিয়ে কাজ করে। তো এমন একটা ইমেজ আপনি ডিজাইন করছেন, যে ডিজাইনটার মধ্যে একটু ইমেজটাকে এরকম একটা শেপের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে কাজ করতে চাচ্ছি, যে শেপটা একটু আঁকা বাঁকা হবে, অ্যাকুরেট রেক্টেঙ্গেল হবে না। তখন আমি ক্লিপিং মাস্ক করার জন্য এই শেপটাকে কি করলাম? ইউজ করলাম। একটু এইভাবে র্যাপ করে নিয়ে একটা ইমেজ নিয়ে আসলেন, ইমেজটাকে তখন আপনি ক্লিপিং মাস্ক করে দেবেন। একটা ইমেজ নিয়ে আসি আমরা, ইমেজটাকে কি আগে ক্লিক করে নিয়ে তারপরে কাজ করা যাবে না? বুঝি নাই। ইমেজটাকে কি আগে শেপের ভিতরে নিয়ে ক্লিক করে তারপরে করা যাবে? ও আচ্ছা, করা যাবে, বাট অন্য প্রসেসে। যে মনে হয় আপনি যদি আগেই কাজটা করে নেন তাহলে মনে হয় ভালো হয়, কারণ পরে করতে গেলে আপনাকে ঝামেলা ফেস করতে হবে। সাপোজ আমি আগে শেপটাকে র্যাপ করে তারপরে হচ্ছে নিয়ে আসেন। হ্যাঁ, এখানে চলে যাই, ইমেজটাকে নিয়ে আসলাম, এমবেড করে দিই। যে আমার একটা ইমেজ চাচ্ছে, যে ক্লায়েন্ট বললো কি, যে ইমেজটা দিল, রাইট বাটনে ক্লিক করি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে নিয়ে যাই। ফটোশপে ক্লিপিং মাস্ক করার জন্য ইমেজের লেয়ার উপরে থাকে আর শেপের লেয়ার নিচে থাকে, বাট ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করার জন্য ইমেজের লেয়ার কোথায় থাকবে? ইমেজ থাকবে নিচে আর শেপ থাকবে উপরে। দুজনকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন ইমেজটা কি হবে? এই যে এইভাবে চারপাশে ক্লিপ হয়ে আসবে। বুঝতে পেরেছি? আর আপনি বলেন যে এটাকে কি আমি এখন র‍্যাপ করতে পারবো কিনা। র‍্যাপ টুলসটা নিয়ে আসেন, করেন, করা যাবে, বাট ওই যে আমরা ম্যাশ করেছিলাম না, ম্যাশের হয়ে আর কি কাজ করবে, অনেকগুলো ম্যাশ র‍্যাপের মতো করে আর কি তখন কাজ করবে। ওকে, জি, মজার জিনিস। তখন এই ইমেজটাকে সে টোটালটাই র‍্যাপ করে নিয়েছে। দেখেন, কিন্তু আপনি ইমেজটাকে চাইলে র‍্যাপ করতে পারবেন, বাট আমি যদি ইমেজটাকে আগে নিয়ে আসি, আপনি যেটা বললেন যে ইমেজটাকে যদি আগে নিয়ে আসি, এই ইমেজটাকে আমি র‍্যাপ করতে পারবো কিনা। এমবেড করি, অল্টার ধরি, এখন র‍্যাপ নিয়ে আসি, শুধু ওই ইমেজটাকে কি করছে, সে র‍্যাপ করছে আলাদাভাবে শেপে কনভার্ট করে। কন্ট্রোল এফ, একটা শেপ নিয়ে নিলাম,
র্যাপের পরে কি আছে? ট্রায়াল টুল। ট্রায়াল টুলটা খুবই মজার। ফার্স্ট অফ অল সাপোজ আপনি এই শেপটার মধ্যে এই জায়গাটা ট্রায়াল করতে চাচ্ছেন, অবশ্যই কি থাকতে হবে? বেজ লাইন থাকতে হবে। বেজ লাইন না থাকলে সে কি করবে না? ট্রায়াল করতে পারবে না। আর ও মুভ হচ্ছে ডান থেকে বামের দিকে এখন আছে। প্রত্যেকটা লাস্ট ক্লাসে বলেছিলাম এই প্রত্যেকটা টুলসকেই সিলেক্ট করে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করেন, মাউসের লেফট বাটনে ক্লিক করলে কি হবে? একটা প্যানেল চলে আসে। কি ব্যাপার? টুলসটাকে সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক মাউসের লেফট বাটনে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এই টুলসটাকে সিলেক্ট করার পর জাস্ট লেফট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর টুলস একটা প্যানেল আসবে। যদি এইভাবে না আসে, এই যে প্রপার্টিসে এসে ডান পাশে দেখেন টুলস অপশন, এখানে ক্লিক করলে কি হবে? টুলসের প্যানেলটা চলে আসবে। এখান থেকে যে ওয়াইড কতটুকু হবে, হাইট কতটুকু হবে, মানে টুলসের সাইজ কতটুকু, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, ইন্টেন্সিটি মানে ঘুরছে যে 50% কতটুকু ইন্টেন্সিটি নিয়ে ঘুরবে, ট্রায়াল রেট কত হবে, মানে ঘুরে সে কতটুকু পার্সেন্টেজে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ডিটেল মানে হচ্ছে দুইটার মধ্যে যে ঘুরে আসছে তার ডিটেল কতটুকু হবে, যে একটা থেকে আরেকটা ডিস্টেন্সের ডিটেল কত হবে। সিম্পলিফাই 50% রাখি, কারণ ঘুরে যে আসছে সেটা যাতে 50%-এ থাকে। ব্রাশ সাইজ শো করবে, আপনি চাইলে রিসেটে ক্লিক করলে অটোমেটিক্যালি যে এটা যা যা থাকা প্রয়োজন সেটা রিসেট করে নেবে। আর এটা হচ্ছে 50% ডিটেল টু সিম্পলিফাই 50। ওকে, এখন আপনি যা কিছুকে ট্রায়াল করেন। সাপোজ আমি এখানে একটা এইভাবে লাইন টুল নিয়ে নিলাম, এখানে একটা লাইন টুল নিলাম, পাঁচটা লাইন টুল নিলাম। ওকে, আমি সবাইকে সিলেক্ট করি। দেখেন, সবাইকে সিলেক্ট করার পর যদি ট্রায়াল টুল নেই, এর উপর আসি, ক্লিক করি, এই প্যানেলটা কি হচ্ছে? ঘুরছে। ব্রাশটাকে ছোট করি, থার্ড ব্র্যাকেটের ওপেনিং আর ক্লোজিং দিয়ে ছোট করা যায়। এই পয়েন্টার উপরে আসি, ক্লিক করি, প্রত্যেকটার কি হবে? ট্রায়াল করে ঘুরে আসবে। ম্যাম জাস্ট তো খালি হচ্ছে উনি টুলসে ক্লিক করে তারপরে হচ্ছে এখানে জাস্ট ক্লিক করতেছেন। হ্যাঁ, জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করছি, বাট ক্লিক করে কি অটোমেটিক্যালি যে সার্কেলিং হচ্ছে, যে ঘুরে যাচ্ছে যে প্যাচগুলা? অটোমেটিক সার্কেল হচ্ছে, বাট এখানে টুলস ছোট বড় করা যাচ্ছে না। আপনাদেরটা দেখেন, থার্ড ব্র্যাকেটের ওপেনিং আর ক্লোজিং দিয়ে টুলস ছোট বড় করা যাবে। আমার এখানে কাজ করছে না কেন?
আপনাদের ব্রাশ ছোট বড় হচ্ছে? এই ব্রাশ ছোট বড় হওয়ার কথা, এই যে এখানে টুলস অপশনটা শো করবে, অথবা জাস্ট লেফট বাটনে একটা ক্লিক করলেও কি হয়, টুলস প্যানেলটা চলে আসে। এখন তো এটা দিতে গেলে ব্রাশ যদি ছোট না করি তাহলে চারপাশের গুলো নিয়ে আসবে, ব্রাশ তো ছোট হতে হবে, উইন্ডোজ দিতে হবে। ট্রায়াল প্যানেলটা বুঝতে পেরেছি। সো আপনি কি করবেন, যে কোনো শেপই নেন না কেন, শেপটাকে নিয়ে শেপের উপরে এইরকম একটা বেজ লাইন প্রয়োজন হবে। বেজ লাইনের উপরে আপনি যেখানে ক্লিক করেন অটোমেটিক্যালি সে কি করবে, তার নিজের মতো করে সার্কেল নিয়ে ঘোরাতে থাকবে। তবে অবশ্যই বেজ লাইন থাকতে হবে, বেজ লাইন না হলে কিন্তু সে কাজ করবে না। এই যে মিডলে আসি, এই মিডলে এসে আমি যদি ক্লিক করে ধরেও রাখি, মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখেছি, কোনো কাজ সে করছে না, কারণ সে কোনো বেজ লাইন পায়নি। এখানে কোনো বেজ লাইন পাচ্ছে না, কোনো কাজ করছে না, আমি জাস্ট ক্লিক করে যাচ্ছি। এখানে এসে জাস্ট ধরে রাখেন মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে, সে তখন ট্রায়াল করে নিয়ে আসবে। আরেকটা শেপ নিয়ে নিলাম, পাকার টুল। পাকার টুল বিপরীত ব্লোড টুল, এই দুটো হচ্ছে একটা আরেকটার বিপরীত। পাকার টুল কি করছে, যদি আপনি ধরে ভিতরের দিকে টানেন, এইভাবে ভিতরের দিকে হচ্ছে সে নিয়ে আসবে, বাহিরের দিকে টানলে বাহিরের দিকে আসবে। এবং সে আপনি যদি জাস্ট বেজ লাইনের উপরে এইভাবে ক্লিক করে ধরে টানেন, এটাকে আপনি হালকা রাউন্ড করতে পারবেন, অথবা এমন হতে পারে যে আপনার শেপটাকে জাস্ট একটু হালকা রাউন্ড করতে হবে। এসে আপনি ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা রাউন্ডকে সে কমিয়ে বাড়িয়ে দিচ্ছে এবং রাউন্ড করে দিচ্ছে। কর্নারটাকে সে ধরে আপনি এটাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আর ব্লোড টুল হচ্ছে যে শেপটা সেম থাকবে, বাট আপনি যদি বাহিরের দিকে ক্লিক করে ধরেন, বাহিরের দিকে হচ্ছে সে বাড়াবে, আর যদি ভিতরের দিকে ক্লিক করেন তাহলে সে কি করবে, ভিতরের দিকে নিয়ে আসবে। কেমন, যে আমরা ছোটবেলায় ওই যে ম্যাজিক ইমেজের একটা খেলা খেলেছিলাম, এটাকে যদি আমি ভিতরের দিকে নিয়ে যাই, যে এখন ছোট বাচ্চারা যেমন খেলে, আর এটাকে যদি ভিতরের দিকে নিই, এটা আমি বাহিরের দিকে নিয়ে আসি, এই যে এরকম ছক ছক করে বসানোর জন্য থাকে না ছবি, এটা কিভাবে করলাম, এই যে বেজ লাইনের উপরে প্লাস পয়েন্টটা যদি বেজ লাইনের ভিতরে থাকে তাহলে হবে বাহিরের দিকে খোপ, আর যদি বাহিরে থাকে তাহলে হবে ভিতরের দিকে। এটার একটা ভালো আরো সুন্দর উদাহরণ হচ্ছে, আমি একটা শেপ নিয়ে আসি, এরকম একটা শেপ নিলাম, ফিল কালারটাকে অফ করে দেই, স্ট্রোকটাকে অন করে দিলাম, আর একটু বাড়িয়ে দিই স্ট্রোকটাকে। চলে যাব মেনু বারের ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে এটাকে কি বলে, ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাই। পাকার, এই যে পুকার বলে অনেকে, পাকার অ্যান্ড ব্লোড, এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করার পর একটা প্যানেল চলে আসবে, প্রিভিউটা অন করি। ডান দিকে আসলে ব্লোড বাড়তে থাকবে, বাম দিকে আসলে, ডান দিকে যদি আসেন ব্লোড বাড়বে, আর পাকার কি হবে, কমবে। বাম দিকে আসলে পাকার বাড়বে, ব্লোড কমবে। দেখেন আমি যদি ডানে আসি, ব্লোড বাড়ছে, পাকার কি হচ্ছে, কমে যাচ্ছে, এটা হচ্ছে ব্লোড। আর যদি আমি বামের দিকে যাই তাহলে পোকার বাড়তে থাকবে আর ব্লোড কমতে থাকবে। সাপোজ আপনাকে কোনো প্যাটার্ন ডিজাইন করতে হবে, প্যাটার্নের মধ্যে এরকম একটা প্যাটার্ন, ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আসি, প্যাটার্নটা আপনাকে এরকম হলো যে এরকম একটা প্যাটার্ন প্রয়োজন, অথবা একটা লোগো ডিজাইন করছেন, লোগোর মধ্যে এরকম একটা শেপ প্রয়োজন, অথবা কোনো একটা ফ্লেয়ার ডিজাইন, কোনো একটা ডিজাইন করছেন যার মধ্যে এই জিনিসটা প্রয়োজন, তখন আমরা এখান থেকে নিতে পারবো। যে পিছনে আসি এরকম একটা শেপ প্রয়োজন,
অথবা এরকম একটা শেপ প্রয়োজন, একটু অ্যাঙ্গেল করে, অথবা এই জিনিসটা প্রয়োজন। এটা দিলাম। নতুন কেউ আসছে যার প্রেজেন্ট হয়নি? আমান হুসাইন। জি ম্যাম, আমি এখন একটু আগে আসলাম, ওয়াইফাই ছিল না আজকে। তো এটা ডিলিট, নতুন আরেকটা শেপ নিয়ে আসি। এরপরে কি আছে, স্কেল আপ টুল। স্কেল আপ টুল মানে হচ্ছে এই চারপাশে জাস্ট আপনি ধরবেন, যদি বাইরের দিকে টানেন এরকম হচ্ছে স্কেল আপ হবে, আর যদি ভিতরের দিকে দেন তাহলে নিচের দিকে কি হবে, স্কেল আপ করে বের হয়ে আসবে। এটা শুধুমাত্র বেজ লাইনে কাজ করে এই জিনিসগুলো, অন্য কোথাও কাজ করবে না, হয় বাইরের দিকে হবে নয়তো ভিতরের দিকে। তো আপনাকে কেউ একজন একটা ইমেজ দিল যে একটু এরকম কাটা কাটা ভাঙা ভাঙা থাকবে, কিছু কিছু ইমেজে দেখি না চারপাশে এরকম কাটা কাটা থাকে। একটা ইমেজ আপনি নিয়ে আসলেন, সিলেক্ট করলেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন হচ্ছে সেই ইমেজটার চারপাশে এইভাবে কেটে কেটে কি করলো, ক্লিপিং করে দিল। ঠিক है? জি। আরেকটা শেপ নিলাম। ম্যাম, এই যে যতগুলা কাজ করতেছি প্রত্যেকটা কি শেপ নিয়ে নিয়ে করতে হবে না? না না, শেপ মানে শেপ নিয়ে তারপরে ওটার উপর করতে হবে কাজটা, মানে মানে বেসলাইন থাকতে হবে। এই টুলস গুলো শুধুমাত্র বেসলাইন বা স্ট্রোক এগুলোর উপরেই কাজ করে, অন্য কোথাও কাজ করবে না। এই যে চারপাশে আচ্ছা, মানে ব্ল্যাঙ্ক জায়গায় কি কাজ হবে না? না না না, ওগুলো তো কাজ করবে না। এই আমি সাপোজ আমি এই ট্রায়াল টুলটাই নিলাম বা পাকা টুলটা, ব্লড টুল নেই, আপনি যে ফিল কালারের মতই করেন, ফিল কালারে এসে যে আমি ক্লিক করে ধরে রেখেছি, কোনো কাজ করছে না। বাট যখনই আমি বেসলাইনের উপরে যাব, প্লাস চিহ্নটা বেসলাইনের উপরে আসবে, তখনই সে তার কাজ করবে। এই প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা প্লাস চিহ্ন শোনার করলে এটা কাজ করবে না, মোট কথা। হ্যাঁ, প্লাস চিহ্ন যদি শোনা করে তাহলে এটা কাজ করবে না। না যখনই যে জায়গায় প্লাস চিহ্ন শো করবে ওই জায়গাটাও কাজ করবে না, এখানে আসলে তো প্লাস চিহ্ন শো করছে, বাট এখানে তো সে কাকে করবে, হ্যাঁ, সেটা তো কাজ করতেছে কাজ না। করবে না। সে শুধুমাত্র যেরকম বেসলাইন, বেসলাইন কাকে বলে, ভিত্তি, যে ভিত্তি ধরে সে দাঁড়িয়ে আছে, যে যদি আমি এখানে ফিল আর স্ট্রোক দুইটাকেই অফ করে দেই, তাহলে এই যে দেখেন এটাকে আমরা কি বলছি, বেসলাইন বলছি। এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, সিলেক্ট করি, এই যে এটাকে বলছি আমরা বেসলাইন, এটাকে বলি কি বেসলাইন। এই বেসলাইনের উপরে সে কাজ করবে। আপনি এখন এই যে স্কলার টুল নিয়ে আসেন, দেখেন বেসলাইনে সে ঠিকই কাজ করবে, তার ফিল কালারেরও দরকার নেই, স্ট্রোকেরও প্রয়োজন নেই। মানে হচ্ছে এজে হচ্ছে সে কাজ করবে, এজ অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আর পরের টুলটা কি, নাম দেখে বোঝা যাচ্ছে, ক্রিস্টালাইজ রিঙ্কেল। ক্রিস্টালাইজের মতো, ক্রিস্টাল যেমন থাকে ক্রিস্টালের মতো সে কি করবে, আপনি চাইলে বাইরের দিকে অথবা ভিতরের দিকে, ওই যে একটু আগে যে স্কেল আপ যে কাজ করেছে, ক্রিস্টালাইজ একদম জাস্ট ক্লিক করে ধরবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, যদি প্লাস চিহ্নটা
এই বেজ লাইনের ভিতরের দিকে থাকে তাহলে বাইরের দিকে ক্রিস্টাল হবে, আর যদি বাইরে থাকে ভিতরের দিকে সে ক্রিস্টাল করবে। আর আপনি যদি এইভাবে ধরে টানেন অটোমেটিক্যালি সে কাজ করতে থাকবে। একটা থেকে কতগুলো বানাচ্ছে, জাস্ট এই পয়েন্ট, সে শুধু অ্যাঙ্কর পয়েন্ট আর বেসলাইন চায়, আর কিছু না, অটোমেটিক্যালি সে কাজ করতে থাকবে। এখন আমাকে বলেন এই জিনিসগুলো আসলে কখন প্রয়োজন হবে? আমি তো একটা শেপ নিয়ে বারবার করে দেখাচ্ছি, বাট প্র্যাকটিক্যাল লাইফে কখন এই কাজগুলো প্রয়োজন হবে? নূর আলম? লোগোর ক্ষেত্রে হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো লোগোদের লোগোতে বেশি লাগে এটা। বেশি না। বা ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আনার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যেমন ওই ধরেন এমন একটা ডিজাইন আপনি করছেন, কোন একটা ব্যানার ডিজাইন করছেন, এখন ব্যানারের মধ্যে সাপোজ ধরে নেন 21শে ফেব্রুয়ারির জন্য ব্যানার করছেন, ছবিটাকে একটু ফাটা ফাটা করতে হবে, যে ইমেজটা আছে ইমেজটার মধ্যে এমন একটা শেড দিতে হবে যে মনে হবে ছবিটা একদম ফেটে ফেটে গেছে বা রিঙ্কল জমা হয়েছে। এই যে দেখেন, আমি জাস্ট এসে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করছি, ক্লিক করে আপনি চেপে ধরে রাখেন, অটোমেটিক্যালি সে যে রিঙ্কলের মতো, যে গানেরই সুর বাজে না তার, এরকমটা মনে হচ্ছে না, যে একে একে কাজ, আমি মাউসের লেফট বাটনে চেপে ধরে রেখেছি, ধরে রাখেন, দেখেন অটোমেটিক্যালি কাজ করবে। আপনি এখানে ক্লিক করেন কাজ করবে, নিচে এসে ক্লিক করেন কাজ করবে, বাট এই যে পাশে যান, পাশে এসে ক্লিক করেন, কোনো কাজ করছে না, এই যে পাশে কোনো কাজ করছে না, শো করছে না, কারণ কি পাশেরটা আপাতত বন্ধ আছে। এটাকে যদি আমি অ্যাক্টিভ করে দিই তাহলে কাজ করবে। কিভাবে অ্যাক্টিভ করা যায়? দুইটা অপশন, হয় একে ঘুরিয়ে দেন এইভাবে, শিফট ধরে ঘুরিয়ে দিয়ে এরপরে আসেন, এই যে দেখেন এখন খুব সুন্দর কাজ করছে, এর নিচেও কাজ করবে, কিন্তু তখন আবার এই পাশাপাশি খুব কম কাজ করবে। আর এটার আরেকটা অপশন হচ্ছে, আপনি যখন টুলটাকে সিলেক্ট করছেন লেফট বাটনে একটা ক্লিক করেন, অথবা যে টুলস অপশনে আসেন, আমার লেফট বাটনে ক্লিক করলে আসছে না, টুল অপশনে আসলে রিঙ্কেল টুলের জন্য সেটিংস চলে আসবে, এই সেটিংসে দেখেন এখানে রিঙ্কেল অপশন হরিজন্টালি 0% আছে, মানে হরিজন্টালি কি, এই যে পাশাপাশি সে কি করবে না, পাশের যে পার্ট আছে পাশাপাশি সে বাড়াতে পারবে না, ভার্টিক্যালি 100%, মানে ভার্টিক্যালি সে উপর নিচে বাড়াতে পারবে। এই জন্য আমি যখন এই পাশে ক্লিক করে ধরে রেখেছিলাম, পাশাপাশি তো বাড়াতে পারবে না, সে শুধু উপর নিচে বাড়াতে পারবে। এখান থেকে যদি আপনি আর একটু বেশি দেন, কমপ্লেক্সিটি যদি বাড়িয়ে দেন, ধরেন বাড়িয়ে দিলাম, ওকে প্রেস করেন, এখন যদি কাজ করেন আরো বেশি, মানে ঘন ঘন হয়ে আসবে, এই যে ক্লিক করেন ঘন ঘন হয়ে আসবে, কাটা কাটা গুলো একদম ঘন হয়ে আসবে। টুলস অপশনে যাই, আমি যদি পাশাপাশি হরিজন্টালিটাকে অ্যাক্টিভ করে দেই, 100% দিয়ে দিলাম, এখন এসে এখানে কাজ করেন, দেখেন এখন সে ঠিকই কাজ করছে। বাট এটা আপনি এই যেভাবে উপর নিচে টানলে কোনো লাভ হবে না, ও অটোমেটিক নিজের মতো করে কি করবে, এডসগুলোকে রিঙ্কেলের মতো করবে। আপনার মুখে যখন ব্রণ ওঠে, রিঙ্কেল উঠে, তখন কি আপনাকে বলে কেউ ওঠে যে কিভাবে হবে, কত বড় হবে? সে হচ্ছে এরকমটা কাজ করে, যে নিজের মতো করে কাজ করে। ওকে, এখানে দুইটা আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, পাপেট ট্র্যাপ টুল। পাপেট ট্র্যাপটা আগে ছিল না, নতুন করে আসছে। ফ্রি ট্রান্সফর্ম টুল ফটোশপে ওয়েব, তারপর হচ্ছে পার্সপেক্টিভ, ডিজর্ট দেখে আসছিলেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর ইলাস্ট্রেটরে জি জি কিভাবে, ম্যাম দেখছিলাম এটা, ইলাস্ট্রেটরে কিভাবে ইলাস্ট্রেটর দেখি নাই।
ফটোশপে দেখা হয়েছে। ইলাস্ট্রেটরে এখন কোন অপশন দিয়ে করবেন ওরকম তো নেই, কন্ট্রোল টি দিয়ে তো টাইপ টুলের প্যানেল চলে আসে। তাহলে পার্সপেক্টিভ ডিসল্ট আমরা কিভাবে করব? সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে করব। কিভাবে? আমি একটা শেপ নিয়ে নিই, একটু ছোট করি, ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এরকম একটা প্যানেল চলে আসবে। প্রথমটা হচ্ছে এই যে এটাকে আর কি মুভ করিয়ে নিয়ে যাবে, সিলেকশন টুলের মতো কাজ করছে। আর এই পয়েন্টটাকে সে কি করে ছোট বড়, মানে সিলেকশন টুল যেভাবে কাজ করে সে হচ্ছে এই শেপটাকে নিয়ে কাজ করবে, কর্নারে গেলে ছোট বড় করতে পারে, যেটাকে বড় ছোট করতে পারছে। পরেরটা কি বলছে, সে পার্সপেক্টিভ রেজাল্টে কাজ করবে, মানে আপনি যে পয়েন্টটাকে ধরবেন এই পয়েন্টের সোজাসুজি যে পয়েন্ট আছে সে সেই পয়েন্টকে নিয়ে স্টিল রেখে উল্টা পয়েন্টে কাজ করবে। এই যে দেখেন আমার এই পয়েন্টটা ছিল এখানে, আমি যদি ডানের দিকে টানি তাহলে সে কি করছে, এই পয়েন্টটার বিপরীত যে পয়েন্ট সেই পয়েন্টের উপরের পার্টটাকে স্টিল রেখে তার পাশের পয়েন্টকে নিয়ে সে ডানে টানলে বামেরটা সহকারে বড় করছে। যদি আমি নিচের দিকে টানি তাহলে সে উপর দিকে, মানে প্রত্যেকটা বিপরীতে কাজ করছে। ডানে টানলে এটা বড় হবে, বামে টানলে কি হবে, এটা বড়, নিচের দিকে টানলে হচ্ছে উপর নিচে কাজ করবে, ডানে নিলে ডানে বামে কাজ করবে। ক্লিয়ার? যে পয়েন্টটাকে ধরবেন যদি ডানে বামে টানেন সে তার ডানে অথবা বামে যে পয়েন্ট আছে তাকে নিয়ে কাজ করবে, উল্টো যতগুলো পয়েন্ট আছে সবাইকে স্টিল রাখবে। আমি ডানের দিকে টানছি, তার বামে যে পয়েন্ট ছিল সেই পয়েন্টে জাস্ট মুভ করছে। আবার যদি উপর নিচে একে মুভ করে তাহলে উপর নিচের দিকে মুভ করবে। সো আপনার এখন এমন একটা প্রয়োজন হলো যে একটা ইমেজকে নিয়ে আসছেন, সেই ইমেজটাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে, বাট ক্লিপিং মাস্ক করার পর এইরকম একটা শেপ প্রয়োজন। তো আমরা এই শেপটা কিভাবে বানাতে পারি, এই শেপটাকে আমি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটু নামিয়ে দিলাম, আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করব, একটু এইদিকে নামিয়ে দিলাম, এভাবে করতে পারি। বাট আমার যে একদম অ্যাকুরেট হয়েছে, দূরত্বটা ঠিক আছে, সেটা তো আমি মেজারমেন্ট করতে পারছি না। দ্যাটস ওয়াই এই টুল রিজল্ট দিয়ে পার্সপেক্টিভ আপনি ডানে বামে অথবা উপর নিচে কি করতে পারেন, কাজ করতে পারেন। আর পরেরটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট করতে পারবেন, মানে এই পরের টুলটা সিলেক্ট করে আপনি যে পয়েন্টটাকে ধরবেন সেই পয়েন্টটাকেই জাস্ট মুভ করাতে পারবেন যে কোনো দিকে একটা পয়েন্টকে, এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মতো আর কি, যে কোনো একটা পয়েন্টকে মুভ করাতে পারবেন। আর যদি এমন হয় যে আপনি অনেকগুলো পয়েন্টকে একসাথে ধরে কাজ করবেন তাহলে আপনাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে। সো এখানে আমি জাস্ট সিম্পল একটা কিছু দেখাই, এখানে চলে আসি। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, অ্যাডভান্সে ক্লিক করি,
অন হোয়াইট প্রিভিউ অন করে দেখি। ইমেজ ট্রেস হাই ফিডেলিটি ফটো দিলাম। এর থেকে তো আমি একটা শেপই অ্যাড করে ফেলতে পারতাম। দেখি এটা কাজ করে কিনা, যদি করে তাহলে ভালো, না তো শেপে কনভার্ট করে নেব। ভাই বহুত ঝামেলা, কোনো দরকার নাই। আমি একটা শেপে জাস্ট একটা হাতের মতো করে কোনো মুভমেন্ট নিয়ে নিই। ধরেন আমি এরকম একটা শেপ আর্ট করব, এই শেপটাকে আমি চাইলে মুভ করাতে পারবো, রেপ করা মানে মুভ করিয়ে আঙুলগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। সেটা কিভাবে? পাপেট র্যাপটা সিলেক্ট করি, পাপেট র্যাপ সিলেক্ট করার পর এখন আপনি কোন পয়েন্টটা নিয়ে কাজ করতে চান সেই পয়েন্টটাতে এসে ক্লিক করেন। ওকে, অনেকগুলো পয়েন্ট চলে আসবে। কি করব? শেপটাকে সিলেক্ট করি, পাপেট র্যাপটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি পয়েন্টে এসে যে কোনো একটা পয়েন্টে এসে ক্লিক করি। সে ওই পয়েন্টটাকে নিয়ে কি করবে? কাজ করবে। দেখেন আমি কি করতে পারছি? মুভ করাতে পারছি। যে কোনো পয়েন্টে এসে আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে কি করতে পারবেন? মুভ করাতে পারবেন। একে এভাবে মুভ করাতে পারবেন। তো এখন ধরে নিলাম আমার আঙুলের এই পয়েন্টটা স্টিল থাকবে, বাট এই পয়েন্টগুলো এখানে আমি একটু মুভ করাতে চাই। তাহলে এখানে একটা পয়েন্ট দিলাম, আবার
এখানে এসে আরো কয়েকটা পয়েন্ট সেট করলাম। যে পয়েন্টগুলো একদম ব্ল্যাক হয়ে আছে, এই ব্ল্যাক মানে হচ্ছে এটা মুভ করবে না, আর যেগুলোর চারপাশে এরকম ডট ডট করা আছে সেই পয়েন্টগুলোকে আমি মুভ করাতে পারি। অনেকগুলো পয়েন্ট একসাথে সিলেক্ট করার জন্য শিফট ধরে আমি সিলেক্ট করব। এখন আপনি মুভ করান, এই পয়েন্টগুলো তখন কি করবে, মুভ করবে। ও কি করবে না, এই পার্ট থেকে মুভ করবে না। ক্লিক করেন, সিলেক্ট, এই পয়েন্টটাকে মুভ করাবো। এভাবে আপনাকে অনেকগুলো পয়েন্ট সেট করে দিতে হবে যে তোমরা নড়বা না, এদেরকে নাড়াবো না, ওরা নড়বে না। অনেক অনেক পয়েন্ট কি করতে পারেন আপনি সিলেক্ট করে, যে জাস্ট এই পয়েন্টটাকে মুভ করাবো, সিলেক্ট করে তখন আপনি পয়েন্টটাকে মুভ করেন। যে পয়েন্টটাকে আমি কি করাতে চাই, মুভ করাতে চাই, হাতের এই পয়েন্টটাকে মুভ করিয়ে আনতে চাই। তো আপনি একটা কার্টুন আর্ট করলেন, এটা তো আমরা সিম্পল দেখলাম। যে স্টিল ইমেজের যে কার্টুনগুলো হয় হাতে আঁকা, আগে যেমন 2D কার্টুনগুলো যে হতো, টম অ্যান্ড জেরি, তারপরে যে স্নো হোয়াইট, এই কার্টুনগুলো কি হতো, আগে হাতে আর্ট করতে হতো। হাতে আর্ট করার পর যে ফার্স্ট স্টেজ, জাস্ট ধরেন টম হচ্ছে হাঁটছে, এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাচ্ছে, প্রত্যেকটা মুভমেন্টের জন্য, প্রত্যেকটা সিনারিওর জন্য কি করতো, প্রত্যেকটা স্টেপ হাতে আর্ট করতে হতো। তো আপনি এখানে সাপোজ একটা কার্টুন আর্ট করলেন, এখানে একটা কার্টুন আর্ট করলেন, যে কার্টুনের ফার্স্টে সে স্টেপ দাঁড়িয়ে আছে, পরের স্টেপে কি হবে, ওকে অল্টার ধরে কপি করে নিয়ে আসলেন পাপেট ট্র্যাপ দিয়ে, যে হাতের একটা পার্ট জাস্ট এতটুকু আসছে, যে এখানে একটা কি আসছে, ধরেন হাত আসছে, হাতের পার্টটা এখানে উঠলো। আবার পরবর্তীতে এটাকে কি করলেন, অটোমেটিক্যালি ধরে এভাবে কপি করে নিয়ে আসলেন। যে দ্বিতীয় স্টেপে আপনি কি দেখালেন, পাপেট ট্র্যাপ দিয়ে, যে এখানে এসে এইটা এভাবে মুভ করলো এতটুকু। তৃতীয় স্টেপে এসে কি হবে, তৃতীয় স্টেপে এসে হবে যে এইটা মুভ করে আরেকটু উপরের দিকে উঠবে, এভাবে উপরের দিকে উঠবে। পরের স্টেপে কি হলো, এটাকে কপি করলেন, পাপেট ট্র্যাপ দিয়ে আপনি তখন সিলেক্ট করে দিলেন যে এই পয়েন্ট, শিফট ধরে এই পয়েন্ট, এই দুটো আরেকটু মুভ করব। এখানে আরেকটা পয়েন্ট সিলেক্ট করে যে এটাকে আরেকটু বাড়িয়ে দিই। এরকমটা হতে পারে। আবার এমনও হতে পারে আপনি কোনো একটা লোগো ডিজাইন করেছেন, লোগোটার মধ্যে যে কোনো একটা পয়েন্টকে আপনার নাড়ানো প্রয়োজন, তখন পাপেট ট্র্যাপ দিয়ে, যে ধরেন অনেকগুলো বিল্ডিং, এখানে অনেকগুলো আপনি কি করেছেন, বিল্ডিং আর্ট করেছেন। তো বিল্ডিং এর এই পার্টটাকে হয়তো বা একটু মুভ করে ডানে বামে কাট করতে হবে, এটাকে হয়তো বা আরেকটু অ্যাঙ্গেল করে দিতে হবে। তখন আমরা এই পাপেট ট্র্যাপ দিয়ে কি করতে পারি, যে এটাকে মুভ করে এটা পার্সপেক্টিভ ভিউতে হবে, আর পরেরগুলো হচ্ছে আরেকটা অ্যাঙ্গেলে হবে, মুভ করে একটাকে আরেকটার সাথে এইভাবে একটু বাঁকা হয়ে আছে, ভেঙে যাচ্ছে, ডিজাইনগুলো আমরা তখন এভাবে করে নিতে পারবো। শেপ বিল্ডার টুল, আমি একটা শেপ নিয়ে নিলাম, রোটেট টুল জানি, রোটেট টুল দিয়ে মানে শেপ বিল্ডার টুলটা আসলে কি কাজে লাগে সেটা দেখাচ্ছি। সিলেক্ট করলাম, আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করি, কন্ট্রোল ডি, এখানে অনেকগুলো শেপ ক্রিয়েট করলাম, সবাইকে সিলেক্ট করি। আমি চাচ্ছি যে এই ছোট ছোট পার্টগুলো থাকবে, অথবা ছোট ছোট পার্টগুলো থাকবে না, শুধু এই বড় পার্টগুলো থাকবে,
ছোট পার্টগুলো একটা করে কনভার্ট হয়ে যাবে, অথবা এই সবগুলো মিলে একটা পার্টে কনভার্ট হবে। শেপ বিল্ডার টুলটা তখন আমার কি লাগবে, কাজে লাগবে। যে ছোট পার্টগুলো আছে, এই প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা করতে চাই। তো আমি পাথফাইন্ডার দিয়ে খুব সহজেই সবাইকে আলাদা করতে পারবো, বাট অ্যাড করতে কিন্তু পারবো না। তখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে কি করতে পারি, অ্যাড করতে পারি। শেপ বিল্ডার টুল আর পাথফাইন্ডার দুইটা কিন্তু প্রায় সেম কাজ করে, বাট একটু আলাদা। কাজ করার সময় আস্তে আস্তে বুঝতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে পাথফাইন্ডার দিয়ে কাজ করে সুবিধা, কিছু কিছু ক্ষেত্রে শেপ বিল্ডার টুল। তো আমি এই পার্টটাকে চাই, জাস্ট ড্র্যাগ করছি, ড্র্যাগ এই পার্টটাকে চাই, এটা এইটা এইটা, এগুলো সব আলাদা আলাদা থাকবে। তো আমি চাচ্ছি যে এই পার্ট তিনটা একটা পার্ট হোক। তো আমাকে এই পার্ট তিনটা একসাথে একটা করার জন্য যদি আমি পাথফাইন্ডার ইউজ করতাম, তাহলে ফার্স্টে আমাকে সবাইকে ডিভাইড করতে হতো। ডিভাইড করার পর এই তিনটাকে সিলেক্ট করে আবার ইউনাইট করতে হতো। বাট শেপ বিল্ডারের লাভ কি, যে তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। এই তিনটাকে একবারে ড্র্যাগ করলাম, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। এই তিনটাকে একবারে ড্র্যাগ করলাম, অটোমেটিক্যালি অ্যাড। এই তিনটাকে ড্র্যাগ করলাম, অটোমেটিক্যালি অ্যাড। এটা করলাম, এটা করব, এইটা করব। ডিজাইন তো ভালো লাগছে। এই তিনটাকে একটা শেপে কনভার্ট করলাম। 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 এটা আবার আলাদা হয়ে গেল। অল্টার ধরে এটাকে ডিলিট করে দিই, অল্টার ধরে এটাকে ডিলিট করে দিই, অল্টার ধরে এটাকে ডিলিট করে দিই। ভালো লাগছে। অল্টার ধরে এইগুলো সব ডিলিট করে দিই। আমি শুধু এই পার্টটাকে রাখি। দেখেন প্রত্যেকটা পার্ট তখন কি হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। আপনি চাইলে সবগুলো পার্টের কি করতে পারেন, আলাদা আলাদা কালার দিতে পারবেন। জাস্ট শিফট ধরে সিলেক্ট করছি। ওকে, এবং এই ভিতরের প্রত্যেকটা পার্টকে আমি শিফট ধরে কি করলাম, Ctrl+C, Ctrl+C, তখন আমি এই সবাইকে একসাথে সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে দিই। Ctrl+Alt+C। প্যাটার্ন ডিজাইনের সময় আমরা এই কাজগুলো করতে পারি। সাপোজ আপনি একটা প্যাটার্ন এখানে আরেকটা ডিজাইন করতে চান, এরকম একটা প্যাটার্ন, যে একটা শেপ নিয়ে আসলেন, এখানে বসাই, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে আমরা একদম এভাবে করে দিলাম, ঘুরিয়ে দিই, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, প্যাটার্নটাকে আরেকটু
আসি। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিই, রোটেট টুলটা সিলেক্ট করি, অল্টার ধরে এটাকে নিয়ে আসি এখানে, ছেড়ে দেই, টিভি অন করি, ওকে কপি, কন্ট্রোল ডি। সো আপনি যদি কোনো লোগো ডিজাইন করেন, যেমন গোল্ডেন রেশিও ইউজ করে, অথবা ধরেন কোনো অনেকগুলো শেপ নিয়েছেন, শেপের মধ্যে আপনাকে কি করতে হবে, পাথফাইন্ডার দিয়ে কাজ করতে হবে, অথবা আমরা চাইলে সেটা কি করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়েও কাজটা কমপ্লিট করে নিতে পারি। যে এই পয়েন্টকে আমি ডিলিট করে দেবো, অল্টার ধরে জাস্ট ক্লিক করলেই হবে। আর পাথফাইন্ডার হলে কি হতো, আমাকে আগে ডিভাইড করতে হতো, এরপরে সবাইকে আস্তে আস্তে ডিলিট করার জন্য সিলেক্ট করে তারপরে ডিলিট করতে হতো। আর শেপ বিল্ডার টুল হলে অটোমেটিক্যালি অল্টার ধরে ক্লিক করার সাথে সাথেই সবাই ডিলিট হয়ে যাচ্ছে। সবাই আছেন তো? জি ম্যাম আছি। জি ম্যাম আছি। আমি একা একাই কথা বলে যাচ্ছি, আমার ঘুম পাচ্ছে। না ম্যাম দেখতে তো সাপোজ আমি একটা শেপ নিলাম, এরকম কিছু একটা নিলাম, তো একে সিলেক্ট করি, ধরেন এটার ফিল কালার দেই। সিলেক্ট করার পর আমি এখানে চলে যাই, লাইট পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আপনি কোন একটা কালার দিতে চাচ্ছেন, জাস্ট একটা কালার সিলেকশন করে নিয়ে আসেন। সাপোজ রেড কালার, রেড কালার সিলেক্ট করলেন, এসে যখন এসে এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি যার উপরে এসে ক্লিক করবেন অটোমেটিক্যালি কালারটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো ওটাকে কি বলে, আমরা ফটোশপে পেইন্ট বাকেট টুল দেখেছিলাম, মনে আছে? অথবা ধরেন এই কালারটা নিলাম, নেওয়ার পর এসে আপনি এইটার উপরে ড্র্যাগ করেন, অটোমেটিক্যালি কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। যে এখানে আমরা আরেকটা কালার নিলাম, ধরেন হোয়াইট কালার, এসে এটার উপরে আসেন, ক্লিক করেন, অটোমেটিক্যালি কালার অ্যাড হতে থাকবে। বুঝতে পেরেছি? যে আপনি কোনো একটা শেপ, ওই যে আমরা ক্যারেক্টার ধরেন ব্যাক টু ট্রেসিং করলেন, করার পর এখন আমাদের কি করতে হয়, যে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে এরপরে হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হয়, তাই না?
আর আমরা লাইট পেইন্ট বাকেট টুল দিয়ে কি করতে পারি, জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর অটোমেটিক্যালি আপনি যার উপরে যাবেন এখান থেকে কালারটা সিলেক্ট করে একই কালার সবাই অনেকের মধ্যে আছে সবাইকে সেই কালারটা আমরা দিয়ে দিতে পারবো। বাট লাইট পেইন্ট বাকেট দিলে কাজ করলে কি হবে, এটা একটাতে কনভার্ট হয়ে যাবে, আপনি কিন্তু আলাদা করতে তখন আর পারবেন না। ওকে, এটা তখন একটাতে গ্রুপ হবে। আপনাকে লাইট পেইন্ট বাকেটের সিলেকশন টুল দিয়ে তখন কি করতে হবে, আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে, যে আলাদা আলাদাভাবে তখন সিলেক্ট করে নিতে হয়। আর ড্র্যাগ করলে সবাই একসাথে সিলেক্ট হয়ে যায়। আলাদা করে সিলেকশন করতে চান তাহলে লাইট পেইন্ট বাকেট টুলের সিলেকশন টুল, আর যদি সিঙ্গেল সিঙ্গেল যা আছে জাস্ট সিলেক্ট করবেন আর কালার অ্যাপ্লাই করবেন, সিলেক্ট করবেন কালার অ্যাপ্লাই করবেন, যার উপরে যাবেন অটোমেটিক্যালি কালার সেখানে অ্যাপ্লাই হতে থাকবে। বাট পার্সোনালি আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমার এই লাইট পেইন্ট বাকেট টুলটা ভালো লাগে না, বিরক্ত লাগে। কালার অ্যাপ্লাই করতে সহজ, খুবই সহজ, কিন্তু এই যে গ্রুপ হয়ে যায় একসাথে হয়ে যায়, এটাকে পরে আর আমরা কি করতে পারি না, আলাদা করতে পারি। পার্সপেক্টিভ গ্রিড টুল ক্লিক করার সাথে সাথে একটা পার্সপেক্টিভ অপশন চলে আসছে আর্টবোর্ডের মধ্যে। এই পার্সপেক্টিভ গ্রিড টুলটাতে তিনটা পার্ট আছে, অরেঞ্জ কালার, ব্লু কালার, গ্রিন কালার। গ্রিন কালার হচ্ছে সমতল পার্টটাকে শো করে অথবা জেড অক্ষ বরাবর, আর অরেঞ্জ কালার হচ্ছে যে ডান পাশের পার্টটাকে শো করছে, আর ব্লু কালার বাম পাশের পার্টটাকে শো করছে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, যে এই যে এখানে এসে রাইট গ্রিড যদি ক্লিক করেন তাহলে রাইট গ্রিডটাকে আপনি কি করতে পারবেন, মুভ করিয়ে ছোট বড় করতে পারবেন। যদি আপনি লেফট গ্রিডটাকে সিলেক্ট করেন এই লেফট গ্রিডটাকে কি করতে পারবেন, মুভ করিয়ে ছোট বড় করতে পারবেন। বা আপার গ্রিড আছে এটাকে আপনি কি করতে পারবেন, ছোট বড় করে নিতে পারেন। লোয়ার গ্রিডটাকেও ছোট বড় করে নিতে পারেন। যেটা বরাবর যে আছে হরিজন্টালি গ্রিড, চাইলে একেও আপনি কি করতে পারেন, ছোট বড় করতে পারেন। এখন এটা আসলে কাজ করবে কখন, এই গ্রিডটা কাজ ম্যাম করবে, আসলে এটা কি কাজ করে, এটা আসলে কখনো কোনোদিন কাজে লাগাতেই পারিনি। না এটা আমি এই যে আমার এই 4.5 বছর হয়ে যাচ্ছে আমরা কখনো কাজে লাগাই নাই। এটা শুধুমাত্র ওই যে আর্কিটেকচারের যারা কাজ করে, যেমন ধরেন আপনার এমন একটা ডিজাইন আসলো যে ডিজাইনটার, সাপোজ আপনি বঙ্গবন্ধু সম্মেলনে কোনো একটা ইভেন্ট হচ্ছে, ইভেন্টের জন্য কিছু ডিজাইন করবেন। তো এই সম্মেলন কেন্দ্রের গেট দিয়ে ঢুকতে কোনো একটা বসাবেন, ওই যে ওটাকে কি বলে, স্কেচ বসাবেন বড় বড় করে। তো ওইটার যে পার্সপেক্টিভ ভিউতে দেখাতে হবে, যে এটা যদি বিল্ডিং হয় বিল্ডিং এর সামনে আপনি একটা মনুমেন্ট বসাবেন, এখানে ভিউটা যাতে ঠিক থাকে। যে একটা টাইপ টুল নিয়ে আসি, আপনি যখন এখানে লিখবেন টাইপ টুল দিয়ে, সে কিন্তু এই পার্সপেক্টিভ ভিউতেই লিখবে, নর্মাল টাইপ টুল দিয়ে আপনি লিখতে পারবেন না। এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লিখছি, সিলেক্ট করি, সিলেক্ট করার পর ঠিক আছে, ওকে, একটা রেক্টেঙ্গেল নিই, সরি এই যে এখানে সিলেক্ট করা আছে সে হরিজন্টালি বরাবর রেক্টেঙ্গেল নিচ্ছে, আমি রাইট সাইডে রেক্টেঙ্গেল নিতে চাই। এই যে অরেঞ্জ কালারকে অ্যাক্টিভ করলাম, মানে আমি পার্সপেক্টিভ ভিউতে এই এতটুকু অ্যাঙ্গেলে যে আমার বিল্ডিংটা যে আছে বিল্ডিংটা আমার এতটুকু আছে, এতটুকু ভিউতে আমি একটা বিল্ডিং এর শেপ নিলাম। ধরেন এটা ছোট্ট একটা পার্ট, পরে আবার আরেকটা বিল্ডিং আছে এখান থেকে যে এতটুকু,
অথবা তারপরে এখানে আবার ছোট ছোট আরেকটা পার্ট হবে এতটুকু, এরপরে ধরেন এখানে আরেকটা পার্ট হবে, মানে এই মেজারমেন্ট গুলো তো আমার ঠিক নাও হতে পারে। তো পার্সপেক্টিভ টুল দিয়ে আমরা মেজারমেন্টটাকে, সাপোজ এই শেপটার ভিতরে কি হবে, ঘর হবে, ঘরগুলো সরি জানালা দিতে চান, জানালাগুলো যে ভিউটা ঠিক রেখে জানালাগুলো আমি কি করে দেব, সেট করে দেব। ভিউটা ঠিক রেখে, আচ্ছা 1 মিনিট একটু wait করুন। কোথায় ছিলাম? ও আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, পার্সপেক্টিভ। তো এরপরে কোথায় কোথায় আচ্ছা, ধরেন এখানে আমি আরেকটা মিরর দিয়ে উইন্ডো দিচ্ছি। তো এই উইন্ডোগুলো দিতে গেলে আমি যখন আর্ট করছি, তো আচ্ছা আমাকে আরেকটা মিনিট সময় দেন। এখন ধরেন আপনার কাজ মোটামুটি কমপ্লিট, অথবা এমন কোন একটা ভিউ দিচ্ছেন যে এখানে কি হবে, একটা পথ হবে, যে ঠিক এই পথটা এই পর্যন্ত চলে যাবে। আমি এখান থেকে একটা পথ আর্ট করব, যে পথটা এখানে এসে কি হলো, শেষ হয়ে গেল, এতটুকুতে এসে পথটা শেষ হয়ে যাবে। ধরে নিলাম আমার কাজ হচ্ছে কমপ্লিট, আমি এতটুকুই ডিজাইন করব। আর এদিকে ধরেন আরেকটা দিলাম শেপ টুল দিয়ে, সরি এই যে দেখেন আমি এখানে সিলেক্ট করে নিইনি, বারবার আমি টানছি যে কি ব্যাপার, উল্টা হচ্ছে কেন। এইখান থেকে এই যে লেফট গ্রিড সিলেক্ট করে নিতে হবে, আমি লেফট পাশে যেহেতু দিতে চাচ্ছি, সো লেফট গ্রিড সিলেক্ট করে নিয়ে তখন হচ্ছে সে ওই গ্রিড বরাবর কাজ করবে। এতটুকু পরের শেপটা ধরেন হচ্ছে এতটুকু লম্বা আরেকটা বিল্ডিং, এরপরে ধরেন আরেকটা বিল্ডিং আছে এখানে, এরপরে ধরেন আরেকটা বিল্ডিং আছে এখানে। সো পার্সপেক্টিভটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এটাকে একটু ধরি বানাচ্ছি। এই যে মেজারমেন্টটা আমি নর্মালিও কি করতে পারি, রেক্টেঙ্গেল টুল নিয়ে খুব সুন্দর করে কাজটাকে মডিফাই করে কাজ করতে পারি, সমস্যা হবে না। বাট এই যে মেজারমেন্টটা, যে ভিউটা ঠিক আছে কিনা পার্সপেক্টিভে, এটা মেজারমেন্ট করা কি হয়ে যাবে আমাদের জন্য তখন টাফ হয়ে যায়।
যারা আর্কিটেকচার অনেক ডিজাইন করতে হয়, বিল্ডিং বাড়িঘর ডিজাইন করতে হয়, তারা হচ্ছে এই পার্সপেক্টিভটা মেনটেন করে কাজ করে। আমাদের ছোট্ট একটা পার্ট দিয়ে দিচ্ছে যে আপনি কোনো একটা লোগো ডিজাইন করবেন, চলেন এখানে আসেন, পার্সপেক্টিভ লোগো। অথবা কোনো একটা স্কেচ করছেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে কি দিল, একটা ইমেজ দিয়ে দিল যে ইমেজটাকে তুমি এখন কি করে দাও, আমাকে ডিজাইন করে দাও। পার্সপেক্টিভ ভিউতে আমরা তখন কিভাবে ডিজাইন করব। যে টেক্সটটা আছে, তখন আমরা যদি টেক্সটটা যখন বসাবো, সেই টেক্সটটাও ঠিক এই লোগোর মতো করে কি হবে, বসে যাবে। আপনি একটা লেখাকে এইভাবে সেট করতে চাচ্ছেন যে পার্সপেক্টিভ ভিউতে ঠিক থেকে আমার লেখাটা সেট হবে। আমরা তখন এই পার্সপেক্টিভ টুলটা ইউজ করে কি করি, টেক্সটগুলোকে বসাই। কিভাবে বসাই, এই যে দেখেন, এটা আপনি এইভাবে নিয়ে আসলেন, ধরেন এটাকে সরান। আমি আবার পার্সপেক্টিভ টুলটা নিয়ে আসি, এই ফন্টটাতে লিখবো। আপনার বাম পাশেরটা সিলেক্ট করতেন মনে হয়, ব্লু কালার সিলেক্ট করতেন। না সমস্যা নেই, ওটা সিলেক্ট করলে সমস্যা নেই, ওটা ঠিকই আছে। আমি লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিসঅর্ড, সেখান থেকে ম্যাশ করব, র্যাপ, না শেপে কনভার্ট হয়ে গেল। লরেন অপশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে ওকে ঠিক পার্সপেক্টিভ অনুযায়ী বসানোর জন্য। তো এলটাকে আমি পারফেক্টভাবে বসাতে পারলাম যে এইখানে ঠিক আছে, কিন্তু লেখাটা তো সোজা হয়ে আছে। আমার ভিউটা থাকবে এই দেওয়ালের সাথে অ্যাডজাস্ট করা, যে দেওয়ালের মধ্যে বসে আছে। তো আমি সেটা কিভাবে করতে পারি, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসি, এই যে পার্সপেক্টিভ ডিসঅর্ডটাকে সিলেক্ট করি, এটাকে আমি যদি উপর দিকে নিচের দিকে টানি বড় হবে, আর যদি কাছাকাছি নিই তাহলে ছোট হবে। আর এই ডিসঅর্ডটাকে সিলেক্ট করি, এটাকে এইভাবে বড় ছোট করি, কোনো কাজ করছে না, কারণ কি কন্ট্রোল শিফট ও দিয়ে ওকে আমাকে আগে শেপে কনভার্ট করতে হবে। এখন আপনি হচ্ছে কাজ করেন, ওকে নিয়ে যান, বড় করেন অথবা ছোট করেন, অথবা ডিসঅর্ড দিয়ে কি করেন, মুভ করান, এই পয়েন্টটাকে ধরে মুভ করান। দেখেন এতটুকুতে বসছে, এই পয়েন্টটাকে ধরে মুভ করান, এটা হচ্ছে এই পয়েন্টটাতে বসবে। এই পয়েন্টটাকে ধরেন,
পার্সপেক্টিভ ফিল্টার সিলেক্ট করে ওকে ডিলিট করে দিই। লরেন ইপসন লেখাটাকে যখন বসিয়েছি, যে দেখেন এই বিল্ডিংটা আছে এই দিকে, মানে পার্সপেক্টিভটা আসছে কোথা থেকে, এই পয়েন্ট থেকে ভিউ আসছে, যে এই পয়েন্ট থেকে আমি দেখে এখানে লাস্ট দেখতে পাচ্ছি, বাট লেখাটার ক্ষেত্রে কি হয়েছে অন্যটা। সো লেখাটাকে তখন আমার কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে, যে লেখাটা যাবে তোমার এই পয়েন্টে আর এই পার্টটা যাবে হচ্ছে এই পয়েন্ট। দেখলে মনে হবে যে লেখাটাও ঠিক এই বিল্ডিং এর মতো কি আছে, একদম সেট হয়ে বসে আছে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম ক্লিয়ার। আর একটু দেখতে হবে, দেখলে পারবে। আজকে প্রচন্ড মাথা ব্যথা করতেছে।